এই যে নওশাদ সিদ্দিক আইএসএফ এরা আবু সিদ্দিকের যে মামলাটা নিয়ে তারা কলকাতার বুকে 7 আগস্ট আন্দোলন করতে চলেছে শিয়ালদা থেকে ধর্মতলা। আইএসএফ সবথেকে বড় ব্যাপার হচ্ছে করছে, সে ভালো করছে, কিন্তু হচ্ছে যে এই নওশাদ সিদ্দিকীকে আমি দেখেছিলাম, তার বাড়িতেও গেছিল। তবে ওর আন্দোলন সে কোন দৃষ্টিভঙ্গি থেকে করছে, কলকাতার বুকে আন্দোলন করে হয়তো ভাবছে যে রাজপথে আমরা মিডিয়াকে অ্যাট্রাক্ট করব। আন্দোলনটা করলে আমার মনে হয় মানুষের ভালোবাসা এবং মানুষের মানে যেটা সেটা বেশি পাওয়া যায়। তিনি যে প্রতিবাদ করেছেন, তিনি যে প্রতিবাদীর বাড়িতে গেছিলেন এবং তিনি যে বিভিন্ন অন্যায় প্রতিবাদ করেন, এইটা অত্যন্ত পজিটিভ এবং আমার মনে হয়েছে তিনি ভবিষ্যতের একজন বড় নেতা হবেন। এবং তার দলটা আজকে যদি একটু বড় হতো বা তার দলটা তিনি যেভাবে চেয়েছিলেন, প্রথম যে বিধানসভায় 2000 মনে হয় 21 সালে তিনি যেভাবে অনেকগুলো সিট দিয়েছিলেন, তারপরে লোকসভাতেও তাকে সিপিএম যেভাবে ডিপ্রাইভ করেছিল তা সত্ত্বেও তিনি লড়াই করেছিলেন। কিন্তু মানুষের কতটা আস্থা আছে আমি জানি না, কারণ কিছু কিছু জায়গায় তিনি অনেক বুমেরাং করার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন যে লোকসভা ভোটে তিনি দাঁড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কিন্তু পরবর্তীকালে তার সেইটা আমরা দেখতে পাইনি। সুতরাং মানুষ তাকে কতটা মন থেকে অ্যাকসেপ্ট করছেন সেটা ভবিষ্যতে মানুষই বলতে পারবেন। আমি আশা করব তিনি যে সিটটা পেয়েছেন, যে অঞ্চলে পেয়েছেন, সেই অঞ্চলের উন্নতি প্রকল্পে তিনি অনেক কাজ করবেন, মানুষের পাশে থাকবেন। আশা করব যে তার মতো নেতা ভবিষ্যতে যেটা দরকার, তিনি মনে করেছেন তিনি আন্দোলন করবেন, ওয়েল অ্যান্ড গুড, তার আন্দোলনে মানুষের সামিল হওয়া উচিত, এটাই বলবো। আমি দেখারও ব্যাপার রয়েছে। দেখুন, আমি আইনের নিয়ে কথা বলতে পারি, কে দোষী কে নির্দোষ সেটা বলার এখতিয়ার বা সেটা বলার রাইট আমার নেই। হয়তো আপনাদের কাছে খবর ছিল, কেউ এসেছেন, সেইটার জন্য হতেই পারে। দেখুন, হাইকোর্টে হয়তো দেখা গেল যে কারোর নামে কোনো কেস হয়েছে, অথচ তার হয়তো দোষ নেই, তাই সেই জন্যও সে আসতে পারে। অথবা তার নামে কোনো কেস হয়ে গেছে, সে দেখতে পাচ্ছে যে এখন এই কেসটাতে স্টে না নিলে ভবিষ্যতে আমার আরও সমস্যা হতে পারে, সেই জন্যও সে আসতে পারে। আমি ঠিক বলতে পারবো না। তবে এইটা আমি বলতে পারি, আইনের হাত খুব লম্বা এবং যথেষ্ট শক্ত। যদি সে অন্যায় করে থাকে, এভিডেন্স প্রমাণ করবে এবং বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। যদি সে অন্যায় করে থাকে, তার বিচার হবে এবং অন্যায়ের শাস্তি তাকে হাইকোর্টই তাকে দিয়ে দেবে। এই যে অমৃতা সিনহার বেঞ্চে যখন আবু সিদ্দিকের মামলা ছিল, দ্রুত তদন্ত একটা গতি বাড়ছিল, ওটা যখন ওই বেঞ্চ থেকে সরলো, দেখলাম যে গতি একটু কমলো। এটা কি ঠান্ডা ঘরে চলে যাচ্ছে বলে মনে করছে? না, আমি মনে করছি না। তার কারণ হচ্ছে যে ঘরে গেছে সেই ঘরেও কিন্তু যে জজ সাহেব রয়েছেন, আমি আজকে সকাল থেকে ছিলাম, আমার অন্য মামলা ছিল, হ্যাঁ, সেখানে কিন্তু জজ সাহেব যথেষ্ট গুরুত্ব সহকারে শুনছেন এবং একটি অন্য মামলার বিচারে তিনি কিন্তু পরিষ্কার স্পষ্টতই বললেন যে কোনো একটা জায়গায় ইটভাটায় একটা গণ্ডগোল হয়েছিল, সেখানে বলছে দুষ্কৃতীরা পুলিশের সাহায্য নিয়ে হচ্ছে যে সেখান থেকে সেই ইটভাটায় ভাঙচুর চালায় এবং কিছু লোককে ধরে নিয়ে যায় এবং ক্যাশ বাক্স সেটাও ভেঙে 2 লক্ষ টাকা নিয়ে যায়। উনি বলছেন যে আমি পুলিশের কোনো এই ধরনের ভিন্ডিকটিজম এটা আমি বরদাস্ত করব না, আমি ডিসিকে কল করব, আমি দেখতে চাই ডিসি এবং এসপি এরা এসে কি বলে। সুতরাং দেখুন, এক একটা জজ তার আইনের বেস অনুযায়ী তারা কাজ করবেন। যখন একটা ঘর থেকে আরেকটা ঘরে মামলা যায়, সেই ঘরের বিচারপতি তার নিজের চিন্তাভাবনাগুলো দিয়ে তারা বিচার করবেন। অন্য ঘরে অন্যভাবে বিচার প্রক্রিয়া চলেছিল। আমি মনে করছি না যে খুব একটা এতে পিছবে বা কিছু হবে। হয়তো আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য মামলা যেগুলো রয়েছে সেগুলো আরও সামনে চলে এসেছে। আমাদের হাইকোর্টে কি হয় আপনাকে আমি বলি, ধরুন একটা মামলা একবার যখন হিয়ারিং হয়ে যায়, নেক্সট টাইম হিয়ারিং হওয়ার আগে কি হয়, তার কোনো এফিডেভিট ডাইরেকশান থাকে বা পাল্টা এফিডেভিট ডাইরেকশান থাকে, এমনিতেই সেটা 2 সপ্তাহ 3 সপ্তাহের ডাইরেকশান থাকে, তো সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আবার অনেক সময় কি হয় যে প্রথমবার একবার হিয়ারিং হয়ে যাওয়ার পর পরবর্তীকালে সেই মামলাটা চলে যায় মান্থলি লিস্টে অনেক সময়, বা অনেক সময় প্রথম থেকে মান্থলি লিস্টে চলে যায়। এখন মান্থলি লিস্ট হচ্ছে প্রত্যেক মাসে সোমবার বেরোয় এই লিস্টটা, আমাদের মান্থলি লিস্টটা, কিন্তু দেখা যাচ্ছে যে মান্থলি লিস্টের পরে আবার ডেলি লিস্ট উইল কাম। তাহলে ডেলি লিস্টের যে মামলাগুলো সেগুলো সামনে চলে আসে, তখন মান্থলি লিস্টের মামলাগুলো অটোমেটিক একটু পিছিয়ে যায়। তো এই ব্যাপারগুলো থাকে, এইগুলো কোর্টের রোস্টারের বিষয়। দেখুন, আমি আপনাকে বলি যে শুধুমাত্র হাইলাইটেড মামলা বললে তো হবে না। দেখুন, এরকমও তো অনেক মামলা রয়েছে যেগুলো হয়তো
অনেক দিন আগে ফাইল হয়েছে, তাদেরও গুরুত্ব রয়েছে, কিন্তু তারা সেই মামলাটা করতে পারেননি কোনো না কোনো কারণে, হয় লিস্টিং হয়নি বা কোনো না কোনো কারণে তারা আমি কারো দোষ দিচ্ছি না, কোনো না কোনো কারণে করতে পারেননি। সুতরাং হাইকোর্টে যারা এসেছেন সবার মামলাই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আইনের বিচার আইন ঠিকই করবে, এবং এত বড় একটা ঘটনা সেটা কখনোই মানে দোষ কখনোই ঢাকা পড়বে বলে আমার মনে হয় না। মানে দোষ যদি কেউ করে থাকে আইন তার সঠিক বিচার করবে, এবং যে কোনো বিচারপতি, এইটুকু আস্থা অন্তত হাইকোর্টের ওপর রাখা উচিত মানুষের, যে কোনো বিচারপতি তিনি কঠোর এবং কঠিন আদেশ দেবেন। আমরা যেমনটা জানি কি হাইকোর্টে কোনো বিচারপতির একটা অভাব বলে মনে করছেন? হ্যাঁ, কিছুটা তো অভাব রয়েছে, আপনারা তো সেটা দেখতেই পাচ্ছেন। দেখুন 72 জনের টোটাল স্যাংশন পোস্ট রয়েছে, সেক্ষেত্রে আমাদের তো অত বিচারপতি নেই। সমস্যা ওইখানে একটা অবশ্যই আছে, সামনে কয়েকজন বিচারপতি রিটায়ারমেন্টও আছে। সুপ্রিম কোর্টে কলেজিয়ামের জন্য বেশ কয়েকজন বিচারপতির নাম সুপারিশ করা হয়েছে, তারা এখনও ফাইনাল হয়নি। সুতরাং বিচারপতির তো কম অবশ্যই রয়েছে। ধরুন আমি আপনাকে একটা কথা বলছি, আপনারা লিস্ট খুললেই দেখতে পাবেন এক একটা ঘরে 200 থেকে 300টা মামলা প্রত্যেক দিন থাকছে। আমার মনে হয় কোনো একজন বিচারপতির পক্ষে 200 থেকে 300টা মামলা কখনোই করা সম্ভব নয়, কারণ বিভিন্ন কাগজপত্র দেখতে হয়, বাদীর মত শুনতে হয়, মানে পিটিশনারের মত শুনতে হয়, আদার সাইড কী বলছে তার কথা শুনতে হয়, স্টেটের কথা শুনতে হয়। আমি রিটের ক্ষেত্রে বলছি, বেলের ক্ষেত্রে ওটা একটু সহজ আছে, কিন্তু রিটের ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে যদি এইগুলোকে ভাগ করা যেত, যদি পুলিশ ইন অ্যাকশান, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি এগুলোকে ভাগ করে যদি দুটো করে বেঞ্চ করা যেত, আমার মনে হয় ভালো হতো, অনেক দ্রুত মামলা হতো। কিন্তু বিচারপতির অভাবের জন্য অনেক বেশি মামলা একটা ঘরের মধ্যে চলে আসছে। এটাতে কি হচ্ছে, বিচার প্রক্রিয়া কিছুটা হ্যাম্পার হচ্ছে। তার কারণ হচ্ছে একজন বিচারপতির পক্ষে একদিনে শত শত মামলা নিষ্পত্তি করা তো সম্ভব নয়, যার জন্য কি হচ্ছে আবার নতুন মামলাও ফাইল হচ্ছে। ধরে নিন হাইকোর্টে গড়ে প্রত্যেক দিন অন্তত রিট মামলা 300 থেকে 500 মামলা ফাইল হয়, তাহলে সেগুলোও নতুন মামলা ঢুকে যাচ্ছে। সুতরাং চাপটা বাড়ছে, বিচারপতির সংখ্যাটা আরেকটু বাড়ালে আমাদের কাজটা স্মুথ হয়, এবং মানুষেরও বিচার প্রক্রিয়া পাওয়ার যে জায়গাটা, এবং মানে প্রহসন যেটা মানুষ মনে করে যে হাইকোর্টে এসেও দিনের পর দিন ঘুরতে হচ্ছে, সেই জায়গাটা অনেকটা সলভ করা সম্ভব হবে। এখন এই বিষয়টা এখন আইনের আওতাধীন বিষয়। মামলা পেন্ডিং রয়েছে 759 নম্বর কোর্টরুমে, অনারেবল জাস্টিস রাজশ্রী ভরদ্বাজের ঘরে। আজকেও ছিল মামলাটি, কিন্তু কোনো কারণে অত দূর হয়তো রিচ করেনি। আবার আগামী দিনে হয়তো আমরা মামলা শুনতে পাবো। দেখুন এই বিষয়ে আইনাধীন বিষয়, এই মামলা তো আমি করছি না, এই বিষয়ে আমার অতটা নলেজও নেই। তবে উনি যে বলছেন হয়তো উনি খবর পেয়েছেন কোথাও থেকে। আর হাইকোর্টে তো যে কেউ আসতেই পারেন, কিন্তু আমি যে প্রসঙ্গটা আগেও বলেছিলাম এখনও বলছি, যদি কেউ অন্যায় করে আইন তাকে শাস্তি দেবে, এটা অবশ্যই। কিন্তু যেভাবে দেখুন পুলিশ তো অনেক কিছুই ভুল ভ্রান্তি করে, কিন্তু একটা জিনিস ব্যাপার হচ্ছে যে আইনটা আমাদের দেশে এতটাই জটিল, পুলিশের ভুলটা ভুল বলে